আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ আমাদের সম্পদ উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী সমাধানের সৃজনশীল প্রশ্নোত্তর 1 সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের দিকে যদি লক্ষ্য করি, আমাদের উদ্দীপকে বলা হচ্ছে বকুলদের এলাকার মাটি শিলা এবং খনিজ পদার্থ মিশ্রিত। এই মাটির কণাগুলো আকারে বড়, পানিও খুব তাড়াতাড়ি সরে যায়। অপরদিকে শাহিনদের এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব এবং খনিজ পদার্থ সমৃদ্ধ। তাহলে এই যে বড় বড় যেই পানিগুলা মানে বড় বড় যেই হলো গিয়ে কণা সমৃদ্ধ যেই মাটিগুলো আছে, বড় বড় যেগুলোর পানি খুব তাড়াতাড়ি সরে যায়, এগুলো হলো কি ধরনের মাটি বলতো? এগুলো হলো বালু মাটি। এবং এই যে শাহিনদের এলাকার যেই মাটিগুলো রয়েছে, শাহিনদের এলাকার মাটিগুলো কেমন? সেই কণাগুলো ছোট এবং এর মধ্যে জৈব এবং খনিজ পদার্থ অনেক বেশি পরিমাণে থাকে, অর্থাৎ এই ধরনের মাটিগুলো হলো পলি মাটি। চলে যাব আমাদের প্রশ্নতে। আমাদের প্রথম প্রশ্নতে বলা হচ্ছে বায়োবায়ন কাকে বলা হয়। সো আমাদের বায়োবায়ন অ্যাকচুয়ালি কাকে বলে, আমাদের বায়োবায়ন কাকে বলে? আমাদের মাটিতে থাকা গ্যাসের সঙ্গে সবসময় বায়ুমণ্ডলে থাকা যেই গ্যাসগুলো থাকে, সেই গ্যাসের আসলে বিনিময় হতে থাকে। তাহলে আমরা জানি আমাদের মাটির মধ্যে গ্যাস থাকে, বায়ুতে গ্যাস থাকে, এবং এই দুইটা গ্যাসের মধ্যে কি করে? বিনিময় হতে থাকে। বায়ুমণ্ডলের গ্যাসগুলো মাটিতে চলে যায়, আবার মাটিতে থাকা গ্যাসগুলো বায়ুমণ্ডলে চলে আসে। এই প্রক্রিয়াটাকেই বেসিক্যালি মাটির বায়োবায়ন বলা হয়। আমাদের দ্বিতীয় প্রশ্নতে যদি যাই, আমাদের খ নাম্বার প্রশ্নতে দেখে নিই কি বলা হচ্ছে। আমাদের খ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে যে হরাইজন আসলে কিভাবে তৈরি হয়। তাহলে আমাদের মাটির যে প্রত্যেকটা স্তরকে কি বলা হয়? এক একটা হরাইজন বলা হয়। তাহলে আমাদের মাটির প্রত্যেকটা স্তরকে এক একটি হরাইজন বলা হয়। হরাইজনকে আমরা 4টা ভাগে ভাগ করি, এ বি সি ডি, এভাবে করে 4টা ভাগে আমরা এটাকে ডিফাইন করি। আমাদের এই যে হরাইজন রয়েছে, প্রত্যেকটা স্তর কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকমের পদার্থ দ্বারা গঠিত। আমাদের সব থেকে উপরের হরাইজন যেটা থাকে, ধরো আমাদের মাটির স্তর এরকম, এই একদম উপরে যেটা থাকে এটাকে আমরা এ বি সি ডি এরকম করে আসলে ডিফাইন করি, ঠিক আছে? তো আমাদের বলতেছে যে মাটির সব থেকে উপরে যেই হরাইজনটা থাকে, অর্থাৎ হরাইজন এ, এটা হলো গিয়ে হিউমাস সহ বিভিন্ন রকমের জৈব পদার্থ দিয়ে গঠিত। তারপরে অর্থাৎ দ্বিতীয় স্তরটা হলো হরাইজন বি, যেটা বিভিন্ন রকমের খনিজ পদার্থ দিয়ে গঠিত। পরবর্তী স্তরটা অর্থাৎ হরাইজন সি, এটার মধ্যে কিন্তু অনেক ধরনের নরম শিলা থাকে। এবং সব থেকে লাস্ট যে স্তরটা অর্থাৎ হরাইজন ডি, এটা হলো মূলত শিলা দ্বারা গঠিত। এভাবেই কিন্তু প্রত্যেকটা হরাইজন স্তর স্তর বিশিষ্ট করে রাখা হয়। পরবর্তীতে দেখো, আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নতে যদি চলে যায়, আমাদের গ নাম্বার প্রশ্নতে আসলে কি বলা হচ্ছে। আচ্ছা, সো আমাদের গতে বলছে যে আমাদের বকুলদের এলাকার মাটি আসলে কোন ধরনের। সো বকুলদের এলাকার মাটিগুলা কেমন ছিল? এলাকার মাটি ছিল শিলা এবং খনিজ পদার্থ মিশ্রিত। তাহলে শিলা আর খনিজ পদার্থ মিশ্রিত যে মাটিগুলা ছিল, এই মাটিগুলা কণাগুলো ছিল বড় বড়। সো বড় কণাযুক্ত মাটিগুলোকে আমরা কি ধরনের মাটি বলতে পারি? আমরা বলতে পারি বালু মাটি, অর্থাৎ এগুলা বালু মাটি। সো বালু মাটিটা কেমন ধরনের হয় সেটাই আমাদের এই প্রশ্নটাতে ব্যাখ্যা করতে হবে। সো আমরা কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি? দেখো, আমরা প্রথমেই স্টার্ট করতে পারি যে বকুলদের এলাকার মাটিটা কেমন সেটা নিয়ে। তাহলে বকুলদের এলাকার মাটি কেমন? আকারে বড় এবং শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বালু মাটি। সো বালু মাটির প্রধান বৈশিষ্ট্যগুলো কি বলতো? বালু মাটির কিন্তু পানি ধারণ ক্ষমতা কম, মানে তার মধ্যে কিন্তু পানি জমে থাকে না, পানিকে সে ধারণ করে রাখতে পারে না। এর মধ্যে বিদ্যমান মাটির যেই কণা, সেই কণার আকার সব থেকে বড়। এর ফলে এদের কণাগুলোর মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা অনেক বেশি পরিমাণে থাকে, এবং এই জন্য এখানে বায়োবায়নও অনেক বেশি পরিমাণে হয়। বায়োবায়নটা কি জিনিস? বায়োবায়নটা হলো গিয়ে আমাদের এই যে মাটির মধ্যে হলো গিয়ে আমাদের বায়ুমণ্ডলে থাকা গ্যাসগুলো যাবে, আবার মাটি থেকে গ্যাসগুলো বায়ুমণ্ডলে এসে মিশবে, এই জিনিসটাকে বলতেছে বায়োবায়ন। যেহেতু আমাদের মাটির মধ্যে অনেক বেশি ফাঁকা ফাঁকা স্থান থাকে, তাই এর মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে বায়ুমণ্ডলের গ্যাস প্রবেশও করতে পারে। এজন্য এখানে কিন্তু আমাদের বায়োবায়নটা অনেক বেশি পরিমাণে হয়। আমাদের বালু মাটি কেমন হয় বলতো? দানাযুক্ত হয়, এবং বালু মাটির মধ্যে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ বিদ্যমান থাকে। বালু মাটিতে হিউমাস থাকলে এটা কিন্তু চাষাবাদের জন্য সহজ সাধ্য, কিন্তু যেহেতু এটা পানির ধারণ ক্ষমতা আসলে যেহেতু এই মাটিটার পানি ধারণ ক্ষমতা কম, মানে সে পানিকে ধরে রাখতে পারে না, তাই পানি যদি এর মধ্যে আমরা দেই, সেটা দ্রুত এটাকে নিষ্কাশিত করে ফেলে, সরিয়ে ফেলে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সময় কি হয়? উদ্ভিদের মধ্যে পানি স্বল্পতা দেখা দেয়। আমরা দেখি না যে গ্রীষ্মকালে খরা হয়ে যায়, মানে আর বালু যেগুলো থাকে, বালু মাটির মধ্যে হলো গিয়ে উদ্ভিদের মধ্যে খুবই পানি স্বল্পতা হয়ে যায়, তাই না? সো তাই যে সকল ফসলের মধ্যে অনেক বেশি পানি লাগে, সেগুলো বালু মাটিতে ব্যবহার করা ভালো না। ধরো যেই গাছটা তুমি হলো গিয়ে গাছের মধ্যে পানি দিতে হয়, অনেক বেশি পানি দরকার হয়, এদের সে বাঁচে না, এগুলো বালু মাটিতে আমরা লাগাবো না। যেমন বাদাম বা এই ধরনের জিনিসগুলোকে আমরা বালুতে লাগাতে পারি, কারণ এর মধ্যে হলো গিয়ে আমাদের পানি লাগে না। সো যখন হলো অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, তখন যেই জমির মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে সকল ক্ষেত্রে বালু মাটিটা চাষাবাদের জন্য
জন্য উপযোগী হয়ে উঠতে পারে। ধরো একটা সিজন, ঠিক আছে, ওই রেইনি সিজনের মধ্যে তোমার বর্ষার মধ্যে হলো গিয়ে অনেক বেশি পরিমাণে তোমার হচ্ছে কি হয়, ধরো বৃষ্টি পড়ে। এখন ওই বৃষ্টির মধ্যে তুমি হলো গিয়ে গাছ লাগাইলে, ধরো এমন কিছু গাছ থাকে না যেটা পানির মধ্যে হলো গিয়ে সে বেঁচে থাকতে পারে না, তার গাছের গোড়া পচে যায়, নষ্ট হয়ে যায়। সো ওই টাইমে যেহেতু বালু মাটিতে অনেক বেশি বৃষ্টি পড়ার পরে হলো গিয়ে বালু মাটি হলো পানিটাকে খুব দ্রুত হলো সরাই দিতে পারে, এবং বৃষ্টি যেহেতু পড়তেছে পানিটাও আসতেছে, তাই ওই ধরনের গাছগুলো হলো গিয়ে আমরা বর্ষার সিজনে বালু মাটিতে রোপণ করতে পারি। এছাড়া আমাদের হলো বালু মাটির মধ্যে জলাবদ্ধতাও সৃষ্টি হয় না, এই কারণে ওখানে কি হয় না, আমাদের গাছের যেই শিকড় রয়েছে সেই শিকড়ের মধ্যেও কিন্তু পচন ধরে না। চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নে। আমাদের ঘ নাম্বার প্রশ্নতে কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। সো আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে বকুল এবং শাহিনদের মধ্যে কোনটার মধ্যে আসলে ভালো ফসল ফলবে, যুক্তি সহ তোমার মতামত দাও। তাহলে আমরা দেখলাম বকুলের এলাকার মাটির কণাগুলো আকারে বড়, তার মানে এটা বালু মাটি, আর শাহিনদের এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব এবং খনিজ পদার্থ সমৃদ্ধ, তার মানে এরা হলো গিয়ে পলি মাটি। এখন এই যে বকুলদের এলাকা এবং শাহিনদের এলাকার বালু এবং পলি মাটির মধ্যে ভালো ফসল আসলে কোথায় জন্মাবে বলো তো? ডেফিনেটলি পলি মাটিতে জন্মাবে। এখন কেন জন্মাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। শুরুতে আমরা একটু জেনে নেই যে আমাদের এই যে পলির কথাটা যে বললাম, এই পলিটা আসলে কিভাবে আসে। সো বেসিক্যালি এই যে বর্ষাকালে যখন হলো গিয়ে আমাদের জোয়ার ভাটার কারণে কৃষি জমির মধ্যে হলো গিয়ে কি হয়, বা বর্ষার নদীর পানিগুলো চলে আসে, তখন সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের পলি এসে আমাদের ওই পানির মধ্যে জমা হতে থাকে। সো ওখান থেকে আসলে এই পলিগুলা পলি মাটিটা পাওয়া যায়। বলা হচ্ছে বকুল এবং শাহিনদের এলাকার মাটি হলো যথাক্রমে বালি এবং পলি মাটি। বালি মাটির তুলনায় পলি মাটির মধ্যে বেশি ভালো ফসল ফলবে, নিম্নে সেটাকে ব্যাখ্যা করা হলো। সো বালু মাটির প্রধান বৈশিষ্ট্যই হলো এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। এতে করে আমাদের বিদ্যমান মাটির যে কণা সেগুলো আকার বেশ বড় থাকে, এবং এর ফলে কণাগুলোর মাঝে কিন্তু জায়গা অনেক বেশি ফাঁকা থাকে, এবং এতে করে এর মধ্যে বায়ুটা অনেক বেশি হয়। বালু মাটি দানাযুক্ত, এবং বালু মাটিতে কিন্তু খুব ছোট ছোট শিলার খনিজ পদার্থও থাকে। বায়ু মাটির মধ্যে হিউমাস থাকলে এটা কিন্তু চাষাবাদের জন্য সহজযোগ্য। তাই যেহেতু এই মাটির পানি ধারণ ক্ষমতা কম, তাই পানি দিলে সেটা কিন্তু দ্রুতই নিষ্কাশিত হয়ে যায়, এবং গ্রীষ্মকালে বিশেষ করে উদ্ভিদের মধ্যে পানি স্বল্পতা দেখা যায়। তাই যেই সকল ফসলের মধ্যে অনেক বেশি পানি লাগে সেগুলো বালু মাটির মধ্যে ভালো হয় না। তবে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার কারণে জমির মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সে সকল ক্ষেত্রে বালু মাটি কিন্তু চাষাবাদের জন্য উপযোগী হয়ে উঠতে পারে। অন্যদিকে আমাদের এই যে পলি মাটি রয়েছে তার ধারণ ক্ষমতা কিন্তু বালু মাটির থেকে বেশি। পলি মাটিতে উপস্থিত পানির জন্য এটা কিন্তু হাতের সাথে লেগে থাকবে, যেটা বালু মাটির কণার বেলায় ঘটে না। বালু মাটি খুবই উর্বর হয়, আর মাটির কণাগুলো বালু মাটির কণার তুলনায় আকারেও ছোট হয়। পলি মাটির কণাগুলো ছোট হওয়ায় এরা পানিতে ভাসমান আকারে পড়ে থাকে, এবং এক পর্যায়ে পানির নিচে থাকা জমিতে পলির আকারেও জমা পড়ে। পলি মাটিতে জৈব পদার্থ এবং খনিজ পদার্থও থাকে, যেমন কোয়ার্টাস। সো বালু মাটির মতো পলি মাটির কণাগুলো কিন্তু দানাদার হয়, এবং এতে করে উদ্ভিদের মতো প্রয়োজনীয় যে পুষ্টিকর উপাদান সেগুলো বেশি থাকে। সেই আলোচনা থেকে আমরা বলতে পারি যে আমাদের যে পলি মাটি রয়েছে সেখানে কিন্তু ফসল উৎপাদনটা বেশি হয়। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবারও একটি ক্লাসে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।